নতুন নির্বাচিত সরকার আগামী বৃহস্পতিবার জাতীয় বাজেট দিতে যাচ্ছে। প্রথম বাজেটেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এ কারণে আগামী অর্থবছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা ব্যয়ের বড় বাজেট ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে অর্থ সংস্থানকেই বাজেটের বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে খোদ অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব এক পর্যালোচনায় আরও কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। মেজবাউল হক, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আগামী 2 দিনের মধ্যেই তো বাজেট যে পেশ করবেন অর্থমন্ত্রী। এই বাজেটের বড় চ্যালেঞ্জই হচ্ছে অর্থায়ন, আপনার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। আসলে এই চ্যালেঞ্জটা কেন? দেখুন, আমাদের তো আগে আয় করে ব্যয়ের ক্ষেত্রগুলো নির্ধারণ করা উচিত, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বের বা মতো দেশগুলো, বিশেষ করে বাংলাদেশে বাজেটটাই করা হয় এরকম যে আগে ব্যয় নির্ধারণ করা হয়, তারপরে কোথা কোথা থেকে আয় হবে সেটা নির্ধারণ করে, একটা ঘাটতি হয়, ঘাটতি থেকে ঋণ করে সেই এক পর্যায়ে বাজেট ব্যবস্থাপনা করা হয়। আবার যখন আয় ব্যয় আবার সংশোধিত বাজেটে সেটা কমা বাড়া বিষয়গুলো থাকে। এবার অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে আপনারা জানেন যে রাজনৈতিক পট পরিবর্তন তার আগে থেকেও 2000 সাল থেকেই প্রায় সারা বিশ্বব্যাপী বাংলাদেশের অর্থনীতি একটু ভালো অবস্থায় নেই, কিন্তু বাংলাদেশের অবস্থা গত সময়ে আরও বেশি খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে যদি আপনি রিয়ালিস্টিক বাজেটের কথা বলেন, তাহলে আমাদের হয়তো 9,38,000 কোটি টাকার মতো বাজেট ব্যয় করার মতো সরকারের সক্ষমতা নাই। কিন্তু সরকার একটা রাজনৈতিক নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকারের আবার কিছু প্রতিশ্রুতি থাকে, তাদের কিছু এখন আগের 16-17 বছর আওয়ামী লীগ সরকার একটা বড় প্রবৃদ্ধি দেখিয়ে গেছে। এখন বিএনপি সরকার অনেক দিন পর ক্ষমতায় আসছে, সে যদি প্রথমেই তার টার্গেটটা বড় না করে, তাহলে একটা সমালোচনা বা আগের ওরা সমালোচনা করতে পারে যে আমি একটু খুব ভালো দেশ রেখে আসছিলাম, এখন খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু বিবেচনায় বর্তমান সরকারের একটা লক্ষ্যমাত্রা হলো 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানো। এখানে একটা বড় প্রবৃদ্ধি দরকার হবে। এই সব কিছু তারপর নির্বাচনী প্রতিশ্রুতির কিছু ব্যয় বাড়ানোর, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আবার আপনি যে সম্প্রতি সময়ে যে জ্বালানির বিশেষ দাম বেড়ে গেছে, এখানে একটা ভর্তুকির চাপ, আবার নতুন সরকারি কর্মচারীদের একটা নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয় আছে। নানাবিধ কারণে সরকারকে বাধ্যভাবে ব্যয়টা বাড়াইতে হয়েছে। কিন্তু আসলে আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে রাজস্ব আয়ের আহরণের চিত্রগুলো যদি দেখি, তাহলে আমাদের এত বড় বাজেট করার কোনো যুক্তি নাই। তো আপনাকে কয়েকটা পরিসংখ্যান দিই। আগামী অর্থবছরের জন্য সরকার প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্বর লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। গত বছর যা ছিল, চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রাটা ছিল 5,69,000 কোটি টাকা। কিন্তু আপনি আয়টা দেখেন যে চলতি অর্থবছরের 9 মাসে আয় হয়েছে মাত্র 3,31,000 কোটি টাকা। তার আর 3 মাসে কত হবে? এটা হয়তো সর্বোচ্চ 4.5 লাখে পৌঁছবে। তখন 4.5 লাখ বা 5.5 লাখও যদি হয় কোনোভাবে, তাহলে সেখান থেকে প্রায় 2,30,40,000 কোটি টাকা আয় বাড়ানোর মতন সক্ষমতা বাংলাদেশে তো নাই এই মুহূর্তে। ব্যবসা অবস্থা ভালো না। এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ যে পর্যবেক্ষণ, সেখানেও কিন্তু বলা হয়েছে যে রাজস্ব বাড়ানোটা অন্যতম চ্যালেঞ্জ। সুতরাং এসব ক্ষেত্রেই অর্থ মন্ত্রণালয়ের লোকজন বলছে যে অর্থ বিভাগের সরকারি কর্মচারী যারা বাজেট প্রণয়নের সাথে যুক্ত, তাদেরও কিছু পর্যবেক্ষণ ছিল যে এই প্রতিশ্রুতিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে এখনই এত বড় বাজেট না দেওয়া, বা কিন্তু রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক উচ্চমহল তারা বড় বাজেট দিতে ইচ্ছুক, সে কারণেই এভাবে একটা বাজেট করা হয়েছে। এই কারণেই খোদ অর্থ মন্ত্রণালয়ের লোকজনও ক্লিয়ার করে বলতে পারছে না যে আসলে এত অর্থ কোথা থেকে আসবে। এই অর্থায়ন ছাড়া কি আর কোনো অবজারভেশন তাদের ছিল কিনা? হ্যাঁ, এই প্রতি বছর আমরা নিয়মিত যারা বাজেট কভার করি, অর্থ মন্ত্রণালয় সব বাজেট করার সময় তারা আসলে কি চ্যালেঞ্জ ফেস করছে এরকম একটা প্যারাই থাকে, বাজেট বক্তব্যও থাকে। তো সেরকম এবারও তাদের একটা চ্যালেঞ্জের বিষয়গুলো আছে। আমি চ্যালেঞ্জের কয়েকটা উল্লেখ করি যে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিতে চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আপনি জানেন গত 3-4 বছর থেকে ঊর্ধ্ব মূল্যস্ফীতি রয়েছে। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা
লক্ষ্যমাত্রা অর্জন, আমরা যে লক্ষ্যমাত্রা দিয়েছি এটা অর্জন করার যে চ্যালেঞ্জ, এটা অর্থ মন্ত্রণালয় মনে করে বা অনেকটা সম্ভাবনা সেটাও মনে করে। ভর্তুকির চাহিদা পূরণ করে আমাদের আসলে ভর্তুকি, বেতন ভাতা সহ কিছু পরিচালন ব্যয় থাকে। এই পরিচালন ব্যয় করতে আমাদের রাজস্ব শেষ হয়ে যায় এবং ঋণও করে এখানে দিতে হয়। সুতরাং আমাদের যে উন্নয়ন বাজেটটা পুরোটা ঋণই হয়, কিন্তু এটা পরিচালন ব্যয়টা এতটা বেড়ে যায় যে এই ব্যয় করতে, এটা করতেই হবে আপনাকে, এই ব্যয় করতে গিয়ে উন্নয়ন ব্যয়ের অর্থ সঞ্চার করা কঠিন হয়। আগামী অর্থ বছরও তা হবে, সেটাই মনে করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে আমাদের খুব ধীর গতি। আপনি দেখবেন যে আমরা যেহেতু এডিবি বাস্তবায়নের মিগলা হয় 9 মাসে 22%, 40-45% হয়, মানে আমরা কখনো 100% বা 80-90%ও বাস্তবায়নে যেতে পারি না। এটা একটা আগামী বছরও তারা মনে করছে। আমাদের এখন একটা সবথেকে বড় সমস্যা হয়েছে যে আমরা ঋণ বেশি করে ফেলেছি ইতিমধ্যেই। সুতরাং আগে আয় ব্যয় সামাল দিতে গিয়ে ঋণ, আগামী অর্থ বছরেও এই ঋণের ঝুঁকিটা থাকবে, সেটাই তারা ধারণা করছে। আর একটা বড় কথা হলো যে গত প্রায় 2 বছর আমাদের বিনিয়োগ স্থবিরতা চলছে, কিন্তু আগামী বছরে যে এটা খুব কেটে যে একবারে বিনিয়োগ হবে, সেটাও তারা এটাকেও একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করছে, কীভাবে বিনিয়োগ বাড়ানো করে। এই আরও বেশ কিছু আছে, কিন্তু এগুলো হলো মূল চ্যালেঞ্জ হিসেবে তারা উল্লেখ করছে। 9,38,000 কোটি টাকার একটি বড় বাজেট সরকার দিতে যাচ্ছে। এই বাজেট নিয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা, আমরা যখন আমাদের বাজেটের, বাংলাদেশের বাজেট যখন দেওয়া হয়, তখন একটা নিয়ম হইল যে 2-3 মাস 4 মাস আগে থেকেই বিভিন্ন খাতের লোকজনের সাথে তারা প্রি বাজেট আলোচনা করে কীভাবে কী। কিন্তু আমরা যখন এর আগে অর্থনীতিবিদদের সাথে যখন অর্থমন্ত্রী বসছিলেন মাস 3 আগে, তখন তারা কিন্তু সবাই বলেছিল যে এখন এমন একটা পরিস্থিতি যে এই সময় খুব বড় বাজেট দেওয়ার সুযোগ নেই। আবার আপনি জানেন যে আমাদের উচ্চ মূল্যস্ফীতি থাকার কারণে আমাদের মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেটা ঘোষণা করে, এখন মুদ্রানীতির সংকোচনমূলক করা হয় যাতে চাহিদা কমে, মূল্যস্ফীতিটা কমে। কিন্তু আপনি যদি মূল্যস্ফীতির সংকোচন করেন, আবার সরকারি ব্যয় যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ওই চাহিদা কমবে না। মানে ওই যে একটা লক্ষ্য সামনে নিয়ে সংকোচনশীল মুদ্রানীতি দেওয়া হয়েছে, আমি যদি ব্যয় বাড়াই দিই তাহলে ওই লক্ষ্যটা পূরণ হবে না। সেই কারণে অর্থনীতিবিদদের বক্তব্য ছিল যে একটা বাস্তবতার আলোকে একটা যৌক্তিক ব্যয় সাশ্রয়ী বাজেট দেওয়াই যৌক্তিক হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন 2-3 মাস পরে যখন সরকার বাজেট নিল, সেটা তো সম্ভব হলো না। এখন অর্থনীতিবিদদের বক্তব্য হলো যে আসলে রাজনীতি সরকারকে অনেক কিছু কম্প্রোমাইজ করেই এগোতে হয়, সে কারণে হয়তো তারা একটা বড় বাজেট দিতে যাচ্ছে। কিন্তু এটা যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা না করি, তাহলে অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি হতে পারে, আমাদের ঋণটা আরও বেড়ে যেতে পারে। আরেকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই। সরকারের আয়ের উৎস কিন্তু রাজস্ব আদায় করা। এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে বাড়ানোর জন্য সরকার কি পদক্ষেপ নেবে বলে মনে হচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের রাজস্ব আসে প্রায় 3 দিক থেকে। এর প্রধান মানে ত্রাণকর্তা হচ্ছে যে এনবিআরই প্রায় 80% রাজস্ব আহরণ করে। এরপরে নন এনবিআর কর কিছু আছে, আর কিছু নন এনবিআর বা কর বহির্ভূত রাজস্ব আছে। তো আমরা কোনো চিত্রই খুব ভালো না, কিন্তু আগামী বছর এনবিআরকে আবার বেশ কিছু ছাড়ও দিতে হচ্ছে, মানে কর ছাড়ের একটা বিষয়, সেগুলো দিতে হচ্ছে রাজনৈতিক সরকার, তাদের ব্যবসায়ী তো রাজনীতি সরকারে থাকে, এই কারণ আবার কিছু ক্ষেত্রে তারা ভ্যাট আরোপ করার চেষ্টা করছে, আবার কর সম্প্রসারণ করার চেষ্টা করছে। আবার এই সরকারের একটা মূল হলো যে ডিসেন্ট্রালাইজ না, এখানে হলো যে ব্যবসাকে একটু সহজীকরণ করে ব্যবসার কার্যক্রমটা বাড়ানো, যাতে ব্যবসার কার্যক্রম বাড়লে সেখান থেকে রাজস্ব আহরণ হবে। এবং এছাড়াও বেশ কিছু অটোমেশন, কর সম্প্রসারণ এই করে রাজস্ব আহরণের একটা চেষ্টা আছে। নন এনবিআর কর বা কর বহির্ভূত রাজস্ব যেগুলো আছে, বিভিন্ন সরকারি ফি, জরিমানা, সুদ, সরকারি যে অর্থ বিভিন্ন জায়গায় সুদ, এগুলা বাড়ানোর বিষয়, এটা নিয়েও তারা একটা নীতিমালা করছে যে এটা কিভাবে আরও বাড়ানো যায়। সেই নীতিমালা অনুযায়ী কোনো ফি যদি 3 বছর হয়েছে, 3 বছর আগে নির্ধারণ হয়েছে, সেটা আর বাড়ানো যায় কি না, সরকারি বিভিন্ন সেবার ফি, সেগুলো বাড়ানোর জন্য তাদের একটা চিন্তা ভাবনা আছে। এইসব মিলিয়ে তারা রাজস্ব বাড়ানোর একটা চিন্তা করছে, কিন্তু আসলে বাংলাদেশের বাস্তবতায় এটা কতটুকু বাস্তবায়নযোগ্য সেটাই প্রশ্ন। হ্যাঁ, আমাদেরও প্রত্যাশা এই বাস্তবতা উতরে সরকার একটি জনমুখী বাজেট দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।